আমি নাদিয়া হক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা জমে যাবে যখন আপনারা আমাদের সাথে জুমে যুক্ত হবেন, এবং জুমে যুক্ত হলে কি করতে হবে সব কিছুই দেওয়া আছে স্ক্রিনে। আমাদের আজকের আড্ডার টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টপিকটা আসলে যে কোনো সময় খুব কাজে লাগার মতো একটা টপিক। আজকের টপিকটা হচ্ছে চাকরির বাজার। চাকরির বাজার নিয়ে আমি যেমন আমার জন্মের আগেও আমাদের আগের জেনারেশন মানে অনেক কিছু ভোগান্তিতে পড়েছিল বা এখনও পড়ছে। মানে চাকরির বাজারের ব্যাপারটা যদি চলে আসে তখন দেখা যায় অনেক কিছু রিলেট হয়ে যায়, অনেক কিছুই চলে আসে। সো আড্ডা দেওয়ার জন্য তাড়াতাড়ি জুমে চলে আসুন, এবং এই টপিক নিয়ে আড্ডা দিতে আমাদের স্টুডিওতে দুজন চমৎকার বন্ধু আছে, তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আর আপনারা যখন আড্ডায় বসবেন জুমে, তখন অনেকে আছেন নতুন, অনেকেই হয়তো জয়েন করতে পারেন। সো ফোনটাকে কখনো লম্বালম্বি রাখবেন না, একদম আড়াআড়িভাবে রেখে সুন্দর করে বসে আমাদের সাথে আড্ডা দিবেন। আর যখন আপনি কথা বলবেন তখন শুধু আনমিউট করবেন, অন্য কেউ কথা বলার সময় মিউট করে রাখবেন। সো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে কোন দুজন চমৎকার বন্ধু আজকে আছেন। আমাদের সাথে আছেন আফরোজা বেগম, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার। কেমন আছেন আপনি? হ্যালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। এখানে এসে কেমন লাগছে? অন্যরকম লাগছে। বাংলাদেশে আসার পর সাধারণত আমার এই অপরচুনিটি আসে না। সো নেক্সাসকে অনেক ধন্যবাদ যে এমন একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য লেডিস ক্লাবের সাথে সংযুক্ত থাকতে পেরে ভালো লাগছে। আমরাও খুবই গ্ল্যাড যে আপনাকে এখানে পেয়েছি, এবং আজকের আড্ডাটা আমার মনে হয় অনেক মজার হবে। এবং আমাদের সাথে আছেন রোটারিয়ান রাবেয়া আক্তার, লাইব্রেরিয়ান, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি? হ্যাঁ, খুবই ভালো আছি। আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে, খুব কালারফুল আমাদের চারপাশে। তাই না? লাগছে অনেক বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। আপা, আপনার কাছে আগে যাই। এই যে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কয়েক বছরে আমাদের দেশে একটু বেশি পরিচিতি পেয়েছে, তাই না? এই ওয়ার্ডটা, এই প্রফেশনটা, আমি প্রফেশন বলবো, সম্মানের সাথেই বলবো, কারণ অ্যাজ এন ইনফ্লুয়েন্সার যারা আছেন তারা কিন্তু যা বলেন, হ্যাঁ, যা দেখান, যা বলেন, তাই কিন্তু অনেকেই ফলো করে, তাই না? হ্যাঁ। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারিয়ার, প্রফেশন, মানে যাই বলি আমরা। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনি তো এই দেশে থাকেন না, তাই না? আপনি থাকেন হয়তো ইউকে, লন্ডনে। হ্যাঁ। সো কত বছর ধরে ওখানে আছেন? আমি 21 বছর ধরে আছি লন্ডনে। তাহলে আপনার অ্যাজ এন ইনফ্লুয়েন্সার কাজ করা ওখান থেকেই শুরু? জি, একদম। বাহ, চমৎকার। তাহলে তো আমরা অনেক কিছুই জানতে পারবো। সো আপনার জার্নিটা একটু শুনতে চাই। ইনস্টাগ্রামে আমার প্রথম প্রোফাইলটা খোলা হয়েছিল 2014-র দিকে। বাংলাদেশে আমার একটি ফেসবুক গ্রুপ আছে, বাংলাদেশি লেডিজ ইন ইউকে। ওকে। বিকজ আমি যখন প্রথম ওখানে মাইগ্রেটেড হলাম, আই সাফার্ড আ লট। পরিচিত কেউ ছিল না, তো অনেক ব্যাপার আছে, শুধু নলেজ না থাকার কারণে আমি দেখা যাচ্ছিল সহজ কাজটাও করে উঠতে পারছিলাম না। মানে মনে হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু করে করতে হচ্ছে। এবং তারপরে আরেকটা ব্যাপার ছিল, আমাদের অনেক বাংলাদেশি তো আমরা অনেক কালচারালি ইনভলভ থাকি। ওখানে যাওয়ার পর একদম একা, ঈদ, পুজো, পার্বণ কোনো কিছুতেই অংশগ্রহণ করার মতো অবস্থা নাই। তো যাই হোক, যখন ফেসবুক গ্রুপের ব্যাপারটা শুরু হলো, তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে কেন না আমি এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি যেখানে আমরা বাংলাদেশি নারীরা থাকবো এবং একসাথে একে অপরকে সাহায্য করব, বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উৎসাহ করব। তো ওই কারণে আমার গ্রুপটা খোলা। তো তখন ইনস্টাগ্রামটা ইউকেতে ওয়াজ ভেরি লাইক আপকামিং একটা থিং ছিল, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। সো আমি যখন গ্রুপটা খুলি, আই হ্যাড অ্যারাউন্ড 3000 গ্রুপ মেম্বার্স অ্যাট দ্যাট টাইম। তো তারপরে আমার কাছে মনে হলো, বিকজ আই স্টার্টেড টু গেটিং রেকগনিশন লাইক অ্যাজ এ উইমেন এম্পাওয়ারিং ব্যাপারটা, যে আমি উইমেন উদ্যোক্তা, নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি। তো ইনস্টাগ্রামে প্রোফাইল থাকাটাও খুব জরুরি হয়ে গিয়েছিল। তখন আমার ওইটাকে মাথায় রেখে যে আমি গ্রুপটাকে সামনে নিয়ে যাব, এবং আমার যে অভিজ্ঞতা আছে লাইফে, ততদিনে আমি 2003-এ গিয়েছি, 14-তে, ইট ওয়াজ লাইক মোর দেন 10-11 ইয়ার্স, রাইট, অলমোস্ট অ্যান এরা। তো অবভিয়াসলি অনেক নলেজ হয়ে গিয়েছিল, অনেক বেশি এক্সপেরিয়েন্স। হ্যাঁ।
যে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি যেই আসবে একটা প্রশ্ন নিয়ে আমি তাকে ওটাতে গাইড করার চেষ্টা করব। হ্যাঁ, তো ওভাবে আমার জার্নিটা শুরু। তারপরে মজার ব্যাপার হলো যখন ইনফ্লুয়েন্সার ব্যাপারটা ওয়াজ হাইপিং ডিউরিং কোভিড, তখন কিন্তু আমরা ঘরে বসে থেকে সবাই ভাবছি কি করব। প্রথমে তো একটা ভয় কাজ করেছে, মানে মনে হয়েছিল লাইফটাই শেষ, কিছু আর করা যাবে না। রাইট, হ্যাঁ। তো ওই স্টেজটার পরে কিন্তু যখন আমরা একটু বুঝে গেলাম যে হ্যাঁ এখন বোধহয় এভাবে তো আর জীবন চলবে না, উই নিড টু ডু সামথিং। তো তখন কিভাবে আর্ন করা যায়, কারণ বাইরে কাজের অবস্থা নাই। তো তখন আমরা অনেক নারীরা বাসায় থেকে কি করা যায় ওটা চিন্তা করছি। অনেকে ফুড রান্না করে ডেলিভারি দেওয়া শুরু করেছে, অনেকে বাসা থেকে শাড়ি জামা কাপড় সেল করা শুরু করেছে। সো তখন আমি আমার প্ল্যাটফর্মটাকে ইউজ করা শুরু করলাম যে আমরা যারা আছি বাসা থেকে কাজ করছি, লেটস অ্যাডভার্টাইজ ইউর সেলফ হেয়ার, যে তুমি কি করছো, প্রমোট করো এটাকে। তো তখন এটা প্রমোট করতে যে ওই জিনিসটা আমাকেও সামহাও এফেক্ট করে গেছে পজিটিভলি। ও ওকে। আমি বাংলাদেশে আসলাম, তখন আমাদের আসা যাওয়ার একটা সুযোগ ছিল আর কি, সুবিধা। তো আসার পরে দেখলাম হঠাৎ করে আমার একটা পোস্ট খুব জনপ্রিয়তা পেয়ে গেল ইনস্টাগ্রামে। ওকে। তো তখন আই ওয়াজ লাইক ওকে, হোয়াটস হ্যাপেনিং, ইউ নো ইট টেকস আ লট অফ টাইম কোনো একটা কিছু বিল্ড করা, বা ইনস্টাগ্রাম ইটস ভেরি নট ইজি। হ্যাঁ, তো তখন অবভিয়াসলি আই ওয়াজ গেটিং গুড ফিলিং, সো আমি আরেকটু ফোকাস হওয়া শুরু করলাম। মানে তখন আপনার আগ্রহটা হ্যাঁ আরেকটু বেড়ে গেল। হ্যাঁ, যখন কাজ করছেন এবং এটার ফল পাচ্ছেন তখন কিন্তু অন্যরকম হয়ে যায়। আসলে আমরা খুব খুশি হয়ে যাই এবং পজিটিভ এনার্জি আমাদের মধ্যে চলে আসে। রাইট, হ্যাঁ। তো তারপরে হঠাৎ করে একদিন আমি একটা ওখানকার একটা হেয়ার সালন থেকে কল পেলাম। কল মানে আমাকে ওরা ডিরেক্টলি মেসেজ করেছে। আরাবিয়ান একটা স্যালন, নাইটস ব্রিজ হচ্ছে লন্ডনের একটা ভেরি অ্যাফ্লুয়েন্ট এরিয়া, হ্যারোডসের পাশে। তো ওখান থেকে ওরা যখন আমাকে নক করলো, তখন কিন্তু আমাদের বাংলাদেশি ব্লগার যারা আছেন ওখানে, ছোটোখাটো ইনফ্লুয়েন্সাররা যারা আছেন কাজ করছেন, বাট বাংলাদেশি কমিউনিটির ভেতরে। তো ওইটা আমাকে বেশ মানে উদ্বুদ্ধ করলো, হোয়াটস হ্যাপেনিং। সো অবভিয়াসলি আই ওয়াজ লাইক ওকে ইয়েস আই এম রেডি টু ওয়ার্ক, বাট দ্যাট ওয়াজ এ কোলাবোরেশন। ওকে। সো নট পেইড অর এনিথিং, দে ওয়ার অফারিং মি সাম সার্ভিসেস, যে আমাকে হেয়ার কালার করে দেবে, নেইলস করে দেবে, আমি জাস্ট ভিডিও করে আপলোড করবো। আমি লাইক ওকে, নো প্রবলেম। সোনায় সোহাগার মতো হয়ে গেছে। খুব এক্সাইটিং ব্যাপার না? হ্যাঁ একদম, কারণ এগুলো তো আমরা করি সবসময়। এক্স্যাক্টলি। আরো শুনবো, আমার খুব ইন্টারেস্টিং লাগছে আপনার এই পুরো জার্নিটা, আরো শুনবো, একটু আপার কাছ থেকেও শুনি। আপা আপনি বলেন আপনার এই যে প্রফেশনাল লাইফ, হ্যাঁ কখন থেকে শুরু হয়েছে এবং প্রথম আপনি কি করেছিলেন, কি দিয়ে স্টার্ট করেছিলেন আপনার প্রফেশনাল লাইফ? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট লাইফ থেকে মানে জয়েন্ট হয়ে গেছি। আমার কিছু ডিফারেন্স কিছু ইচ্ছা ছিল, যেমন আমি কমার্সের স্টুডেন্ট, তো স্বাভাবিক আমি এটা নিয়েছিলাম যে আমি কমার্সের দিকে যাব, সিএ করব। তো আমার যখন আমি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বের হতে কিছুদিন দেরি, কিছু মাস, তা আমি আবার বসে থাকতে অভ্যস্ত না। তো পাশের বাসার আমার এক আপু বললো যে তুমি তো বসে আছো, একটা কোর্স আছে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট, এই 6 মাসের কোর্স, তো তুমি এটা বসে আছো, এটা করো। তা আমি আমার যথারীতি বাবাকে বললাম যে বসে আছি, আমার বের হবে রেজাল্ট, তার আগে আমি এটা একটু করি। জাস্ট শখের বসেই সেখানে গিয়েছিলাম। তো ওইখানে অ্যাডমিশন দিয়েছি, রেজাল্ট দিয়েছে। যখন অ্যাডমিশনের পরে আমি যখন ভর্তি হতে গিয়েছি মানে সব কিছু নিয়ে, তখন আমাদের ওখানকার স্যাররা বলল যে আপনার তো রেজাল্ট অনেক ভালো, তো আপনি এটা 6 মাসের কোর্সটা কেন করছেন? তা আমি বললাম যে আমার তো রেজাল্ট বের হবে, তারপরে তো আমি সিএ করবো, এটা আমার জাস্ট শখের বশে আমি জাস্ট একটা কোর্স করে রাখলাম। তো সে বলতেছে যে না, আপনি হায়ার যেমন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সেটা করেন, যেটা মাস্টার্সের সমপর্যায়ে। তা আমি স্যারকে বললাম স্যার আমি তো অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি, সব কিছু রেজাল্ট বেরিয়েছে, এটার উপরে 6 মান্থ, তা আমি ওটা কীভাবে করব? বলে আপনি চাইলেই করতে পারবেন, যেহেতু আপনার রেজাল্টগুলো অনেক ভালো, আমরা এটা কনসিডার করব, আপনি পারবেন। তো ওই স্যার অবশ্য এখন নেই, তো ওনার এটাতেই আমি নিয়েছিলাম। নেওয়ার পর সেখানে অনেকের সাথে পরিচয় হলো, বিভিন্ন আইসিডিডোরে বিভিন্ন লাইব্রেরিতে ভিজিট করা হলো, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায়। তো জিনিসটা আমাকে সবাই খুব উৎসাহিত করলো যে এটা করো। তো আমার তো আসলে আমার যেটা টার্গেট সেটাই করব।
তো এটা করতে গিয়ে তো আমাকে বিভিন্ন জায়গায় ঘোরানোর পরে আমার কাছে আস্তে আস্তে এটা ভালো লাগলো। ভালো লাগার পর তারপর আমি আবার এটার উপরে মাস্টার্স করলাম। এর ভিতরে আবার জবেও ঢুকে গেলাম, তখনও মাস্টার্স কমপ্লিট করিনি। তো আমার টার্গেট ছিল 1 ইয়ার। আচ্ছা, 1 ইয়ার করবো, জিনিসটা কি সবাই যখন বলছে, বাট 1 ইয়ার পরে আমি আমার সিএটা কন্টিনিউ করবো। শখের বশে ইউনিভার্সিটিতে জয়েন করলাম, কিন্তু খুব ছোট তো তখন আমি, যেহেতু মাস্টার্স করিনি। তো সেখানে গিয়ে যেটা হলো, আমি তখনও লাইব্রেরিয়ান ছিলাম না, বাট ছিলাম কিন্তু লাইব্রেরির হেড ছিলাম। তো স্বাভাবিক স্টুডেন্টরা তখন তো নতুন প্রাইভেট ইউনিভার্সিটি, আজ থেকে সেই 29 বছর আগের বিষয় আমি বলছি। তো এমবিএর স্টুডেন্ট যেমন চৌধুরী জাফরুল্লাহ শরাফত আপনারা চিনেন, তার ছোট ভাই ছিল আমার স্টুডেন্ট আমাদের ভার্সিটির। তারপর বিভিন্ন এমপিদের, মন্ত্রী এবং 2 প্রধানমন্ত্রীরই পিএস আমাদের স্টুডেন্ট ছিল। তো ওরা তো স্বাভাবিক আমার চেয়ে অনেক বড়, এসে ম্যাডাম বলতেই বলতো। আমি তখন ছোট, আমার খুবই ভালো লাগতো, আমিও বড় হয়ে থাকতাম। একদিন সবচেয়ে মজার কথা, ফার্ম গেটে আমি কোনো একটা কারণে আসছি, তো আমি যাচ্ছি, লম্বা যে বিআরটিসির লাইন ছিল, আমি যাচ্ছি, সবাই বলছে আসসালামু আলাইকুম ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। সবাই আমার দিকে তাকায় যে ছোট একটা মেয়ে, এই বড় বড় ছেলেরা ম্যাডাম ম্যাডাম বলছে। আমিও তাদের চিনতে পারছি না, আসলে এত স্টুডেন্টকে তো চেহারা মনে রাখা সম্ভব না। তখন আমি ভাবছি এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট নিশ্চয়ই, কারণ ম্যাডাম যেহেতু বলছে, সে যে ম্যাডাম বলা এখনো চলছে না। তারপর আমাদের ইউনিভার্সিটির ফাউন্ডার, উনি তখন বিদেশ থাকতেন, কারণ 3 মাস পর পর এমনি আসতেন, একটু দেখতেন। তো ওনার সাথে পরিচয় হলো। তো ওনাকে আবার অ্যাকাউন্টস সবাই একটা মিটিং করলো আমি জয়েন করা 3 মাস পর। তো উনি নাকি এর আগে অ্যাকাউন্টসের সব কাজগুলা কমপ্লিট করতে বলেছিলেন, বাট সবসময় কমপ্লিট পাননি। তো এবারই কমপ্লিট প্ল্যান, যেহেতু আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো অ্যাকাউন্টস আমাকে রিকোয়েস্ট করলো যে আপনার মূল দায়িত্ব লাইব্রেরির হেড, বাট আপনি যদি আমাদের একটু হেল্প করেন, কারণ এখন তো পরীক্ষা নাই, স্টুডেন্ট নাই, তাহলে আমরা একটু খুশি হব। এক্সট্রা স্যালারি দিয়েছিল না, যা দিয়েছিল তার বলার মতো না, যে আমিও সিএতে আসতে পারলাম না, মানে আমি ওখানে ব্যাক করতে পারলাম না। তখন আমাকে তো স্বাভাবিক, আমি বলছি নো প্রবলেম, যে আমি তো ম্যানেজমেন্টের ছাত্রী, আপনাদেরকে হেল্প করব। 1 মাস আমি ওখানে ওনাদের হেল্প করলাম। তো ইউনিভার্সিটি যিনি ফাউন্ডার প্রশ্ন করলো, স্বাভাবিক নন প্রফেশনাল প্রফেশনাল একটা কাজ করা, তখন তারা বলল, আমার সাথে তখনও দেখা হয়নি, যে আমাদের এখানে নতুন একজন মেয়ে জয়েন করেছে, অ্যাকচুয়ালি সে লাইব্রেরিতে, বাট সে যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড, তাকে আমরা বলেছি হেল্প করতে। তো তার জন্য তখন সেখানে বোর্ড মিটিংয়ে ডিসিশন হয়ে গেল আমাকে অ্যাকাউন্টসে নিয়ে নিবে। তো আমি তো তখন ছোট, আসলে কোথায় যাব, আমার তো মূল টার্গেট। মানে আপনার এই শুরুটাই অনেক ইন্টারেস্টিং, তাই না? খুবই মানে একদিক থেকে আরেক দিকে আপনাকে নিয়ে একটু একটু করে টানাটানি, এরকম একটা ব্যাপার। আমরা আরো শুনবো, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে অলরেডি। আমার তো ব্রেক নিতেও ইচ্ছে করছিল না, তারপরেও নিতে তো হয়। সো আপনারা যারা আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য স্থির হয়ে আছেন, তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আপা, আপনি বলছিলেন, শেষ করুন, তারপর আবার ওনার কাছে যাবো। হ্যাঁ, তো আমি ডিসিশন নিতে পারছিলাম না, কারণ ভার্সিটির সবাই এত ভালো, আমি কোন ডিপার্টমেন্টে যাব। তা আমি ডিসিশন নিয়েই ফেলছিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড কমার্স, আমি সেখানেই যাব। তখন ওখান থেকে আমাদের এক ডিরেক্টর পর্যায়ে একজন স্যার বললেন যে তোমাকে নিয়ে তো এরকম হচ্ছে, তোমার ডিসিশন কি? তা আমি অবভিয়াসলি, যে আমি যেহেতু কমার্স ব্যাকগ্রাউন্ড, সেখানে অ্যাকাউন্টসে যাব। তখন উনি আমাকে পরামর্শ দিল, হ্যাঁ ওখানে তুমি যেতে পারো, সব কিছু ভালো, সবাই ভালো, বাট ওখানে তো তুমি অনেক লোকজন, সেখানে তুমি সেকেন্ড পজিশানে, বাট তুমি এখানে ফার্স্ট পজিশান, বা তোমার সব কিছু আলাদা, একটা হেড, তোমাকে সবাই এটা বলে। তো উনি যখন এই জিনিসটা আমার মাথায় দিয়েছে, তখন মনে হলো যে আমার তো এখানে থাকো। তারপর বোর্ড মিটিংয়ে আমাকে ডেকেছে, যথারীতি আমাদের ইউনিভার্সিটি ফাউন্ডার ভিসি। তো উনি যখন আমাকে প্রশ্ন করছে, তোমার তো যেহেতু 2 পাশে আছে, তোমার ফিউচার প্ল্যান কি, সরাসরি জিজ্ঞাসা করে না, সরাসরি নাও করে না, উনি একটু এই ধরনের, উনি কানাডা থেকে পিএইচডি করে আসতেন। তোমার ফিউচার প্ল্যান কি? তখন তো যেহেতু আমি আগেই জেনে গেছিলাম, আমি বলছি আপাতত আমি লাইব্রেরিতেই থাকতে চাই। বাহ, খুবই ভালো যে উনি আবার সেটা কাউকে চাপিয়ে দেয় না, সবাইকে বলছে ওকে, তার ইচ্ছা যেটা প্রাধান্য, সে খুব ভালো কাজ করছে, করুক।
তো এভাবে আমার লাইব্রেরিতে থেকে যাওয়া। এর আগে অবশ্যই আমি আমার নিজস্ব কলেজেও ছিলাম কিছুদিন, ICDDRB-তেও ছিলাম, সেম ইয়াতে লাইব্রেরিতে। হ্যাঁ, কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর ওই যে ম্যাডাম এটা খুব ভালো লেগে গেছে। ইভেন দেশে বিদেশে বাংলাদেশে যে প্রান্তে যায়, ইভেন আমি বাংলাদেশের সবার জন্য আপনি এখন ম্যাডাম না, ওখানে আমাদের স্টুডেন্টরা আছে। ইভেন ব্রুনাই কিন্তু তেমন একটা যায় না, ব্রুনাই বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি, ওখানে আমি মানে খুব অবাক লাগছে, ম্যাডাম আপনি মানে। তারপর আমি ঢাকা ভার্সিটি থেকে এই সাবজেক্টে মাস্টার্স করে ফেললাম, কনভার্সন করলাম এবং এখানেই থেকে গেলাম। এবং ইভেন আমাকে পাবলিকেও কিন্তু ডেকেছিল, বাট আমি যাইনি। কেন যাইনি? ওই যে আপনি বললেন স্যালারি কি পেয়েছিলেন, বললাম না এমন কিছু পেয়েছি, সেটাই বলা দরকার। তিনিও আরেক নারী। আমি আমার অবভিয়াসলি বাবা মার মতনই আমাদের ইউনিভার্সিটির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ম্যাডাম, খুবই ভালো সম্পর্ক। ওনাদের যে কোনো ঈদ আমাদের কিন্তু ওনার বাসায় নিয়ে খাওয়ায়, এবং ওনার বাবা মা আমাদেরকে রান্না করে খাওয়ায় ইউনিভার্সিটির। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট আমি মনে করি। মানে আমরা তো আসলে চাকরির বাজার নিয়ে আড্ডা হবে আর কি আমাদের। এই চাকরির বাজারের যে ব্যাপারটা আমার মনে হয়, আমি বিভিন্ন সেক্টরে জব করেছি, হ্যাঁ, মানে একদম এয়ারলাইন্স থেকে শুরু করে 4 হুইলার্স 2 হুইলার্স, মানে চ্যানেল, বিভিন্ন জায়গায় আমার ভালো লাগে বিভিন্ন সেক্টর থেকে এক্সপিরিয়েন্স নিতে। হ্যাঁ, খুবই ভালো লাগে। সো দেখা যায় আপনার মানে একটা ব্যাপার আছে কমফোর্ট জোন আর স্যালারি। হ্যাঁ, অনেক জায়গায় আছে হিউজ স্যালারি অফারও করছে ভালো, কিন্তু কমফোর্ট জোনটা ওখানে কম। এই যে আপা বলছিলেন না, ওনাদের যিনি নারী বস ছিলেন, হ্যাঁ ফাউন্ডার, এই যে ওনার যে ভালোবাসাটা ওনার এমপ্লয়ীদের জন্য, যে একটা আবেগ কাজ করেছে, ওটা একটা আপনাদের কমফোর্ট জোন ছিল, তাই না আপা? এটা খুবই আসলে ইম্পর্টেন্ট। মানে আপনি অবাক হয়ে যাবেন যে ওনারা অবশ্যই ওনারা তো বুঝেন প্রতিষ্ঠিত একটা ইউনিভার্সিটি গড়েছেন, ওনাদের বাবা মা, ওনার বাবাও অনেক নাম করা, অনেক বই লিখেছেন। মানে আমার সাথে গল্প করতে, যেহেতু আমি লাইব্রেরিয়ান, বইয়ের বিষয় নিয়ে কথা বলতেন, খাওয়াতেন। এবং ওনার আমাদের ইউনিভার্সিটির যে মালিকের প্রতিষ্ঠাতার মা, ওনারা তো বিদেশে থাকতেন, স্যাররা ওনারা খাওয়াতেন, যে কোনো প্রোগ্রামে ডাকতেন। ইভেন যে আমার বাচ্চা হয়েছে দেখে টাকা দিয়েছে, আমার বিয়েতে পুরো ইউনিভার্সিটি ক্লোজ। ফ্রাইডে ছিল পুরো আপ টু বটম, ইউনিভার্সিটি মালিক যে রেজিস্টার হতো সবাই গিয়েছিল। তারপর পরে শুক্রবার আমাকে বলতেছিল স্টুডেন্ট যে ম্যাডাম গত শুক্রবার আসছিলাম আপনার কাছে একটা ক্লিয়ারেন্স। ও আমার একটা বিষয়, আমার ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু সার্টিফিকেট পায় না, সে যেই হোক না কেন আমার ক্লিয়ারেন্স পেতে হবে। আপনার যদি 70,000 80,000 টাকা বকেয়া থাকে অ্যাকাউন্টস, বাট আপনি সার্টিফিকেট পাবেন, বাস লাইব্রেরি ক্লিয়ারেন্স, সে 5 টাকা দামের বই হোক বা কিছু সিগনেচার ছাড়া পাবে না। তো সে বললো ম্যাডাম আমি গত ফ্রাইডে এসেছিলাম, আপনাকেও পেলাম না, ইউনিভার্সিটি কাউকে পেলাম না, এখানে নাকি কার যেন বিয়ে, সবাই চলে গেছে। হাসি মানে তাহলে বুঝেন কতটা আপ টু বটম। এবং ফ্রাইডে আমাদের সবচেয়ে মানে আপনি তখন থেকে এখনো পর্যন্ত এখানেই আছেন। বাহ, মানে এই ব্যাপারটাই হচ্ছে যে কমফোর্ট জোন এবং সম্মানের একটা বিষয় তো অবশ্যই আছে। আরেকটা বিষয় আপনাকে ঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছে। আরেকটা বিষয় না বললেই নয়, স্বাভাবিক আমার বাবা মা যখন চলে গেল, ওনারা ফোন করেছে, খবর নিয়েছে। এবং যে ম্যাডাম সালেহা সাদেক, উনি মানে অবাক কাণ্ড, শুধু আমার কাছে মা না, সবার কাছে উনি মা। ওই যে বললেন কি পেয়েছি, এই যে মায়ের ভালোবাসা। ইভেন যে আমি এখন আজকে আসতেছি, ওনাকে পাসওয়ার্ড দিয়ে গেছি, উনি খুবই বিজি, আমাদের কনভোকেশন হবে, আমি বলেছি ম্যাডাম আপনি কিন্তু জয়েন করুন। আমরা কিন্তু ওনার নাম খুকি মা বলে ডাকি সবাই, কিন্তু আমার কাছে কি সেটা আমি জানি। আমি 29 বছর, এই যে আমাদের 4 তারিখে। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে আসলে এত বছর থাকাটা, যদি এরকম ভালো না লাগে তাহলে আসলে ইটস রিয়েলি টাফ। আমাদের বন্ধুরা জয়েন করে ফেলেছেন আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আজকের টপিকটা মানে মোটামুটি যারা আছে সবারই চাকরির এক্সপিরিয়েন্স আছে, করছেন অনেকে। সো আমরা তো অবশ্যই চাকরির বাজার নিয়ে গল্প করব। আপনাদের কাছে আসছি আর একটু আপুর সাথে গল্প করে নিই। হ্যাঁ, আপনি বলছিলেন আপনার এই যে মানে ইনফ্লুয়েন্সার হয়ে ওঠার গল্পটা, তারপর কোলাবোরেট করলেন ওনার সাথে। হ্যাঁ, করলাম। প্রথমত তো আই ওয়াজন্ট লুজিং এনিথিং। হ্যাঁ, অফ কোর্স ফ্রি সার্ভিসেস পাচ্ছি এবং সাচ এ গুড প্লেস। তারপরে হচ্ছে আবার আমার কন্টেন্টও হয়ে যাচ্ছে। সো আমি লাইক ওকে আসবো।
অ্যান্ড আমি আসলে ওই জার্নিটাও খুব পছন্দ করি। আমি থাকি হচ্ছে লন্ডনের একটু বাইরে, তো ওখান থেকে 40 মিনিটস টিউবে করে যাওয়াটা ইট ব্রিংস ব্যাক মেমোরিজ অফ মাই ইয়াং, যখন আমি লন্ডনে নতুন নতুন গিয়েছি, ড্রাইভ করতাম না, ব্যাপারও তো থাকে। হ্যাঁ 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 একদম। আর লন্ডন না ইটস ভেরি ভাইভিং, আপনার সবসময় ইটস খুব কিছু না কিছু হচ্ছে সিটিগুলো বিশেষ করে, সো খুব ভালো লাগে, তো করে এসেছি। এরপরে ওই কাজ করে আসার পরে আমি আরেকটি খুব ভালো একটি রেস্টুরেন্ট থেকে আবার অফার পেলাম যে কোলাবোরেশনে এগেইন। ওকে, তো আমি লাইক আচ্ছা দেখা যাক কি হয়। So, আস্তে আস্তে করছি, এন্ড ইউ আর ফ্লোরিশিং, রাইট। তো এরপরে আমার সবসময় খুব একটা ইচ্ছে ছিল যে নিজের কমিউনিটির সাথে কাজ করা, তো ওইটা হয়ে উঠছিল না। আই ওয়াজ গেটিং লটস অফ কাজ ফ্রম ব্রিটিশ ব্র্যান্ডগুলো থেকে, যেমন আমি দুইটা মেইন স্ট্রিমের ওখানে ব্রিটিশ ব্র্যান্ড আছে, শার্লট টিলবেরি, আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং অ্যান্টি এজিং আরেকটা ব্র্যান্ড আছে এলএমএস, ওদেরও। সো তারপর পাকিস্তানি ব্র্যান্ড, ক্লোদিং ব্র্যান্ড, এগুলো সব আস্তে আস্তে আসলো, বাট দিজ আর পেইড ওয়ার্ক। তো ওইভাবেই আর কি ভাবলাম যে ওকে ওয়াই নট। আমার অবশ্যই আরেকটি বিজনেস আছে, সেটি হচ্ছে আমি শাড়ি বিক্রেতা। রিয়েলি? জি, আমার একটি ওয়েবসাইট আছে। আচ্ছা, এটা কি আপনার পেজের? না, এটা আমার পেজের না, আমি বাংলাদেশে 2 সপ্তাহের জন্য এসেছি, তো আমি আসলে রেডি ছিলাম না এখানে এসে কোনো কিছু হবে, শাড়ি পরার অপরচুনিটিটা আসবে, তো এটা আমি পরে এখানে এসেই কিনেছি দেশি শাড়ি। সো আমি আমার পেজে দেশি শাড়ি বেশি বিক্রি করি, যেমন জামদানি, হাতে হ্যান্ডলুম প্রোডাক্টগুলো, বাট ইন্ডিয়ান শাড়িও আছে, নাই বললে ভুল হবে, বাট বাংলাদেশি শাড়িটাকে আমি বেশি প্রাধান্য দিই, ওখানে ডিমান্ড আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি নিজেও শুনেছি যে এই যে জামদানি শাড়ি, তারপরে এরকম শাড়ি যেগুলো একটু সুতার কাজ করা, এমব্রয়ডারি করা, একটু করে ব্লক প্রিন্ট, এগুলো হ্যাঁ সবকিছু একটু ডিমান্ড আছে। সো ওই বিজনেসটাও আমার পাশাপাশি আছে, বাট এইটা অবভিয়াসলি ইউ নো ইটস এ ভেরি রিসেন্ট থিং। এক্স্যাক্টলি, এখনো অনেকেরই মাথায় আসে না, সবাই কিন্তু এখনো উই আর নট, মানে জানি না ইনফ্লুয়েন্সিং ব্যাপারটা কি। হ্যাঁ, এই ব্যাপারে তো আপনি খুব ভালো অ্যাকচুয়ালি সাজেশনস দিতে পারবেন। কেন বলছি, এতদিন ধরে আপনি এটার সাথেই আছেন, তাই না? অনেকে আছে, যেমন এটাও আসলে থাকে না একটা জবের মতোই একটা ব্যাপার। হ্যাঁ, নিজে করছি, এটা হচ্ছে নিজে করছি, আমার কোনো বস নাই, এরকম। সো যখন কেউ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চায়, শুরু করে, অনেক সময় অনেকে বুঝে না গাইডলাইনটা আসলে কি, কেমন হওয়া উচিত। আমি দেখেছি অনেকজনকে, কেউ হয়তো বেশি করে ভাইরাল হওয়ার জন্য এমন কোনো কিছু বলে ফেলে, এমন কোনো কিছু করে ফেলে যেটা আসলে না করলেও চলে, না বললেও চলে, তাই না? তখন দেখা যায় আমাদের মতো যেসব মানুষগুলো ওটা আর দেখছি না, লাইকও দিচ্ছি না, হ্যাঁ, অনেকে আছে লাইক দিচ্ছে, ভাইরাল হচ্ছে, ভাইরাল হয়ে খুশি। সো এইসব ব্যাপারে আমি একটু আপনার কাছ থেকে, অনেকেই নিশ্চয় আমাদেরকে দেখছে, তারাও অনেক সুবিধা পাবে যদি আপনি কিছু সাজেশন দেন। একটা ব্রেক নিয়ে আসি, তারপর আপনার কাছ থেকে শুনবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। অনেক আপুরা আমাদের জন্য অপেক্ষা করছে না, আসলে ওরা আড্ডা দিচ্ছে। হ্যাঁ, ওরা ওখানে বসে বসে নিজেরাই কথা বলছে। তো আমি একটু চলে যাই ওদের কাছে। কি সবাই কি গল্প করছেন আপনারা? হ্যাঁ, আমি কিন্তু দেখেছি কি হাসাহাসি করছে সবগুলা। কি নিয়ে এত গল্প বলেন তো, কি নিয়ে হাসাহাসি? আচ্ছা, আগে নেলি আপুর কাছে যাই। নেলি আপু, আসসালামু আলাইকুম নাদিয়া আপা, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলেন কি নিয়ে এত হাসাহাসি? আজকে ওই মিষ্টি আপার বাসায় যাওয়া নিয়ে হাসাহাসি। আমি তো যেতে পারবো না, সবাইকে দাওয়াত করেছি কিন্তু আমাকে করে নাই। আহারে, এটা কোনো কথা না, তাহলে খেলবো না। যাই হোক, মিষ্টি আপা এই ভুল করতেই পারে না, হয়তো মাথা থেকে একটু ছুটে গেছে। আবার দাওয়াত দিয়ে দেন তো মিষ্টি আপা। আচ্ছা নেলি আপা, আপনার তো মানে এই যে জব মার্কেট নিয়ে, হ্যাঁ, মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে। সো আমি জানতে চাচ্ছি আপনার কি মনে হয় এখনকার সিনারিওটা কি, জব মার্কেট এখন কেমন, একটু শুনি। আসলে আমার মনে হয় কি, আগে যতটা সহজ ছিল চাকরিটা, এখন বোধহয় আসলে অনেক কঠিন হয়ে গেছে। কারণ আগে অত প্রতিযোগিতা ছিল না, কিন্তু
এখন কিন্তু আমরা সবাই কিন্তু মোটামুটি শিক্ষিত, সবাই চাকরি করতে চায়। তো এখন আমার হচ্ছে প্রতিযোগিতা এই কারণেই বেড়ে গেছে। হ্যাঁ তো চাকরি পাওয়া কিন্তু খুব টাফ হয়ে গেছে এখন, এইটা যে সত্যি কারণে দেখা কথা। যাচ্ছে তো এখন আমরা সবাই চাকরি চাই, কিন্তু আমরা আমার কোয়ালিটি অনুযায়ী আমরা চাকরিটা পাচ্ছি না। হুম, এটাই মনে হয়, কিন্তু চাকরি বাজারটা কিন্তু আসলেই কঠিন হয়ে গেছে কঠিন আমাদের জন্য। হয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ আপা। সুরমা আপা। হ্যাঁ আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপু, সবাই অতিথিদেরকেও শুভেচ্ছা। ওয়ালাইকুম আসলে আসসালাম, আমার শুভ চাকরির সন্ধ্যা। বাজার হ্যাঁ বলেন, আপনিও চাকরির বলেন বাজার আপনার। খুবই কঠিন এখন। হ্যাঁ চাকরির নামে এখন অধিকাংশ মানুষ হয়রানি হচ্ছে। দেখা গেছে যে তার মেধা অনুসারে ভালো চাকরি পাচ্ছে না। হুম কিছু মিডিয়া কাজ করতেছে চাকরির বাজার নিয়ে, যে চাকরি দিবে করে তরুণদের অনেক হয়রানি করে টাকা নিয়ে। এগুলি হচ্ছে যে আমাদের সমাজের জন্য এখন খুবই একটা যন্ত্রণাদায়ক হয়েছে। আর হচ্ছে যে এতে বেকারের সংখ্যা আরো বেশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মানে হ্যাঁ চাহিদা অনুসারে চাকরি নাই আমাদের দেশে। আরেকটা বিষয়, আর মেয়েদের জন্য হচ্ছে যে চাকরি, সুইটেবল পরিবেশে চাকরি পাওয়া এখন মানে চাকরি হয়, দেখা গেছে যে বেশি বেতনের চাকরি হয়, কিন্তু তার যে নিরাপত্তার বিষয়গুলা ওইগুলি থাকে না। তো যার জন্য এই বিষয়ের জন্য কিছু মেয়ে ঝরে যাচ্ছে চাকরির ক্ষেত্রে। আর আরেকটা বিষয় হচ্ছে যে চাকরির বাজারে দেখা গেছে যে শুধু মেয়েরাই, আমি এটা খারাপভাবে নিবেন না কেউই, দেখা গেছে যে মেয়েরাই সহজেই টিকে যাচ্ছে, আর পুরুষরা ঘরে বেকার, পাশ করে করে বেকার বসে আছে, কোথাও ভালো চান্স পাচ্ছে না। যার জন্য ওই আমাদের পরিবার মেয়েদের উপর একটু বেশি ইয়ে হয়ে যায়। আর ডিপেন্ডেন্ট। মেয়েদের পরিবেশটা থাকতে হয় চাকরির জন্য। একদম বললাম না যে বেশি একদম ঠিক। বেতন চাকরি হয়, কিন্তু তার নিরাপত্তার বিষয়টা ইয়ে হ্যাঁ হয় না। এইটা এইটা আসলেই অনেক অ্যালার্মিং একটা বিষয়। ধন্যবাদ ধন্যবাদ। ওবায়দা আপা। ওবায়দা আপা শুনতে পাচ্ছেন? দিয়াপা শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। না দিয়াপা অনেকদিন পর দেখলাম, একটু ডিস্টার্ব করতেছিল তো, মনে হচ্ছে ওর নামটা বোঝা যাচ্ছিল না। রাবেয়া আক্তার আমার বন্ধু। রাবেয়া, ও তোমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বাহ। ও আমার বন্ধু, খুব ভালো বন্ধু আমরা একজন। ঢাকা ভার্সিটি ও ক্লাসমেট। আমাকে মাঝে মাঝে খুব বিরক্ত করে এটা সেটা। আপা কি বলবো বলেন হ্যাঁ Wow. চাকরির বাজার নিয়ে বলেন, আপনি কি সুরমা আপার সাথে একমত কিনা যে অনেক সময় নারীদের আসলে এই যে বললো, হ্যাঁ যে নারীদের এই যে যাওয়া আসার ব্যাপারটা, হ্যাঁ জবে অনেক ঘটনা ঘটে যেটার জন্য অনেক নারী পিছিয়েও আছে। হ্যাঁ জব করার মতো সব কোয়ালিটি থাকার পরেও জব করছে না। সো একটু শুনি। জি জি, আপা যেখানে চাকরি, যেখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে বা পরিবেশ ভালো, সেখানে কোনো সমস্যা না। যাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা নাই অথবা দূরে বা অন্য কোনো সমস্যা, যাওয়া আসার সমস্যা, অফিসে দেরিতে পৌঁছালে বসের মানে একটা আক্রোশ বা গালাগালি করে বা বলে যে টাইমলি আসতে হবে, তার জন্য শোকজ বা এই ধরনের কোনো অবজেকশন যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে নারীদের জন্য অসুবিধা। আর যদি ট্রান্সপোর্ট ব্যবস্থা থাকে বা অফিস কাছে হয়, সেক্ষেত্রে নারীদের জন্য তেমন একটা এই না। আজকাল অফিসের পরিবেশ নারী উপযোগী হয়েছে, কারণ নারীরা সমানভাবেই কাজ করতেছে। কিছু কিছু ক্ষেত্রে আছে সেটা কমন না আর কি, আনকমন, যে কিছু কিছু জায়গায় কিন্তু নারীদের যেটা পরিবেশ, যে কাজ করার পরিবেশ আছে, কিছু কিছু ক্ষেত্রে তো নারীদের একটা সমস্যা হয়। যেমন ওটা ওকেও হয়তো কিছু আন্ডার এস্টিমেট করতে চাইলো, তো বেতনের ক্ষেত্রে হয়তো কোনো কাগজপত্র যদি কোনো দরকার হয় কোনো কাজের জন্য বা তার অফিসিয়াল কোনো কাজের জন্য, সেখানে হয়তো একটু প্রশাসন বা অ্যাকাউন্টস এগুলি ঠিক মতো মূল্যায়ন করলো না বা দেরি করলো বা কথা শুনলো না, এই ধরনের কিছু বিষয় থাকে। কিন্তু এমনিতে চাকরি করার ক্ষেত্রে আমার মনে হয় যে ট্রান্সপোর্ট ব্যবস্থাটাই আসল। আসলে যদি হ্যাঁ দূরে হয় তাহলে সমস্যা নেই, এইটা আসলে এটাই সমস্যা। সত্যি কথা। হুম। ট্রান্সপোর্ট আর যানজটটা আপা দেখেন কেমন যানজট, টাইমলি বের হইলো, টাইমলি সময় মতো তো ওখানে মানে পৌঁছানো যায় না। আমি 2 বাসা থেকে ঠিক ঘন্টা সময়। হাতে নিয়ে বের হতে হয়, 2 থেকে 2.5 ঘন্টা। ধন্যবাদ আপা, জি। ধন্যবাদ। রেবেকা আপা। শুভ সন্ধ্যা নাদিয়া আপু, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, শুভ সন্ধ্যা আপা। আপনার কি মনে হয় চাকরির বাজার এখন কেমন? আমার মনে হয় চাকরির বাজার এখন সবচেয়ে খারাপ। কারণ হচ্ছে আমি যে সেক্টরে কাজ করি সে সেক্টর থেকে আমি বলি কিছু অভিজ্ঞতার কথা। সেটা হচ্ছে যে চাকরিতে এখন মানে
ছাত্রছাত্রীরা পড়াশোনা করে আসে ঠিকই, বাংলা ভাষাটা, আমাদের যে মাতৃভাষা বাংলা, সে ভাষাটাই ঠিক মতো উচ্চারণ করে প্রশ্নের উত্তর দিতে পারে না। আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে। আর ইংলিশটা আমি এখন নাই বলি, কিন্তু আমার কথা হলো প্রশ্ন যেটা জানতে চাওয়া হয় সেটা হচ্ছে কিছু কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা আসে যেগুলো হয়রানি করে যারা চাকরিতে ইন্টারভিউ দিতে আসে। এক আর দুই হচ্ছে চাকরির অবস্থা খারাপ। যারা যে সাবজেক্টে পড়াশোনা করেছে বা করছে তাদেরকে বলবো সাবজেক্ট চুজ করাটা অনেক বড় একটা ব্যাপার থাকে। হ্যাঁ, দেখা যায় ফিজিক্সে পড়ে সে, আর অ্যাকাউন্টিং এ পড়ে সে যাচ্ছে তোমার হচ্ছে কেমিস্ট্রিতে। এইগুলো আসলে কোনোভাবেই সে না। কিছু কিছু জায়গায় চাকরির খুব হয়রানি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সুরমা আপা তারপরে হচ্ছে ওবায়দা আপা বললেন, আমি বলবো মেয়েদেরকে এখনো অফিসে আন্ডার এস্টিমেট করা হয়। তাদের কথার উপরে অনেক কিছু নির্ভর করে যদি তারা সঠিকভাবে বলে, কিন্তু সেটা সঠিকভাবে যদি না নেয় অফিসের লোকজন বা যারা আমাদের সাথে থাকে সহকর্মী বা আমাদের বস যারা, তাদেরকে আমরা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আন্ডার এস্টিমেট হয়। সেটা মেয়ে হোক আর ছেলে হোক, ছেলে মেয়ে এখন উভয় সমান স্তরে চাকরি করার চেষ্টা করে। সেই জিনিসটাকে মূল্যায়ন যাতে সমান স্তরে করা হয়। আর আরেকটা কথা বলবো, চাকরি জিনিস এটা মামা চাচার যুগ সবসময় ছিল, এখনো আছে। এই জিনিসগুলোকে দূর করা খুবই জরুরি। মেধার বিকাশটা যাতে ঠিক মতো কাজে লাগাতে পারে সেই জিনিসটা আমরা সবাই অনুরোধ করবো। কারণ অনেক বেকার এখনো বাংলাদেশে যারা আছে, তাদের সংস্থানের খুব দরকার। অনেকেই বেকার আছে। করোনার পরে এই প্রভাবটা বেশি ফেলেছে। আর আমাদের আরো একটা পড়েছে কিসে জানো নাদিয়া, সেটা হচ্ছে যে আমাদের 15-16 বছর আমাদের দেশ যেভাবে চলে আসছে একতরফা, সেই একতরফা থেকে কিছু মানুষ বঞ্চিত হয়েছে, কিছু মানুষ লাভবান হয়েছে। মানে ব্যালেন্স ছিল না, ব্যালেন্স নাই। এই জিনিসগুলো আসলে খুব প্যারাদায়ক, মানুষের জীবনে অনেক প্রভাব ফেলেছে। এখনো চলে যাচ্ছে, কিছুটা হয়তো শিথিল হয়েছে, কিন্তু না হওয়ার মধ্যেই বলবো আমি। তবে ছেলে চাকরির খুব সংকট, এটা আমি এক কথাই বলবো। ধন্যবাদ আপা, ধন্যবাদ। রীতা পোদ্দার আপা, আপনার কি মনে হয় বলেন? হ্যাঁ, আপনার কি মনে হয় বলেন? চাকরির বাজার আসলে আগেও এতটা শিথিল ছিল না, এখনো না, এখন হয়তো আর একটু বেশি খারাপ। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আপনার কি মনে হয়? হ্যাঁ, আসলে চাকরি যখন আমরা মানে টিনেজার ছিলাম, তখন চাকরি যখন জয়েন করি, দেখা গেল একটা সাংসারিক কারণে ছেড়ে দিয়েছি, আরো পরপর 2টা ঢুকেছি। আর এখন একটা চাকরি ম্যানেজ করাই মুশকিল হয়ে যাচ্ছে যারা এখনকার নতুন ঢুকবে আর কি, যারা। কারণ তখন একটা কম্পিটিশন একরকম ছিল, এখন কম্পিটিশন আর একরকম হয়েছে। আমাদের সময় দেখা গেল আমরা একটা মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম একটা ব্যাপার ছিল। এখন হচ্ছে মানে গোল্ডেন, এত গোল্ডেন কিন্তু বেসিক নাই। এইটা একদম ঠিক বলেছেন, এটা আসলে ঠিক বলেছেন, আমি নিজেও রিয়েলাইজ করেছি। ধন্যবাদ আপা। মিষ্টি আপার কথা শুনি একটু। নাদিয়া আপু, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। চাকরির বাজার, হ্যাঁ চাকরির বাজার আপু, আমি এই বিষয়ে একটু অনভিজ্ঞ। আমি যখন স্টুডেন্ট অবস্থায় তখন বিয়ে হয়ে গেছে, তারপরে এগ্রিকালচারে ওখানে চাকরি একটা হয়ে গিয়েছিল, এরপরে লালমাটিয়া স্কুল কলেজ ওগুলো আমি সিভি দিতাম, আমার চাকরি হয়ে যেত। এটা হয়তো আমার তকদির ভালো ছিল। তবে হ্যাঁ, চাকরি করেছি আবার ছেড়েও দিয়েছি। আমার কাছে কষ্ট লাগে, আমি স্বাধীন চেতা, ভালো থাকতে ভালোবাসি, চাকরি ছেড়ে দিয়ে। না আপনি আমার মতো, আমিও করেছি, ছেড়েও দিয়েছি। হ্যাঁ, যে আমাকে আমার হাজবেন্ড দেখুক আমি কোয়ালিফাইড, ওকে এত কষ্ট করতে পারবো। আমার অন্যদের মতো অভিজ্ঞতা কম, তবে চাকরির বাজার নিশ্চয়ই খারাপ। হ্যাঁ, আসলে খারাপ। আর যারা চাকরি পায় তারা অনেক কষ্ট করে চাকরি করে, যে পরিশ্রমটা দেয় সেই অনুযায়ী হয়তো ইনকাম হয় না, তার সম্মান এটা পায় না। আমরা আশা করবো আমাদের দেশের এটা ওভারকাম করবে, যদিও এটা নিরাশা বলে আমি মনে করি। তবে কিছু কিছু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয়তো এখন অনেকটা ইন্ডিপেন্ডেন্সি হয়েছে। আর আমি মনে করি একটু স্বাধীন, একটু ছোটখাটো বিজনেস যারা আমরা চাকরির দিকে না তাকিয়ে থেকে যদি একটু করতাম, আসলে যার মাথা তার ব্যথা। আমার এই সম্পর্কে অভিজ্ঞতা কম। আমি চাই সবাই ভালো থাকুক, আল্লাহ তাআলা বাংলাদেশে সবাই সুখী সমৃদ্ধ ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করুক। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আরো আপারা আছে, সবার সাথে আড্ডা হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন।
আবারও ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পরে। আমাদের আরো আপুরা আছে, সবার কাছ থেকে একটু একটু শুনবো। আগে আপা আপনার কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাই, অ্যাজ এন ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, অনেকেই তো এই যে চাকরির বাজার, হ্যাঁ অনেকে হয়তো চাকরি না পেয়ে কিন্তু সেলফ এমপ্লয়মেন্টে আছে। হ্যাঁ, অনেকে রেস্টুরেন্ট বিজনেস করছে, অনেকে শাড়ির বিজনেস করছে, মানে বিভিন্ন পেজ খুলেছে। তার মধ্যে আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়া। কিন্তু যারা স্টার্ট করছে তা আমি দেখেছি প্রায় 70% হ্যাঁ ভুল পথে যাচ্ছে। আচ্ছা, ভুল পথে যাচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সারের মেইন কাজটা কি? মেইন কাজটা হচ্ছে আপনি একজন মানুষকে যে দিশেহারা, যে এক্সপিরিয়েন্স আপনি করে এসেছেন, খারাপ এক্সপিরিয়েন্স, ওটা যেন আরেকজন মানুষ না করতে পারে, না করতে হয়, সেটার জন্য আপনি সাজেশনস দিচ্ছেন আপনার মতো আপনার এক্সপিরিয়েন্স থেকে, তাই না? তাহলে যে মানুষটা আপনাকে দেখছে তার খুব ভালো লাগছে যে হ্যাঁ ঠিক আছে, আপু এরকম বললো, আমি একটু এইভাবে এইভাবে করে দেখি। হ্যাঁ, কিন্তু আরেকটা আছে ভাইরাল হওয়া। হ্যাঁ, ওই ভাইরাল হওয়াটাকেও কিন্তু ইনফ্লুয়েন্সার ট্যাগ লাগিয়ে দেয়া হচ্ছে। হ্যাঁ, ওয়ারএস ওইটাতে কারো লাভ হচ্ছে না, যারা দেখছে তাদের লাভ হচ্ছে না। সো আপনার কাছ থেকে একটু শুনতে চাই, অ্যাকচুয়ালি যারা হতে চাচ্ছে তাদের জন্য একটু সাজেশনস হবে, একটু যদি বলেন। আচ্ছা, দেয়ার ইজ এ মানে সরি আমি আসলে ইংলিশ চলে আসে, কারণ 21 বছর ধরে বাইরে আছি, অটোমেটিক চলে আসে। তো দারুণ রকম ভীষণ রকম একটা পার্থক্য আছে বিং ভাইরাল অ্যান্ড ইনফ্লুয়েন্সার। এখন আপনি যদি শুধু আপনার মুখটাকে পরিচিত করতে চান, আপনি তখন ভাইরাল হওয়ার জন্য যা যা করার দরকার এটা আপনার ব্যাপার। বাট যদি আপনি ইনফ্লুয়েন্সার হতে চান, প্রত্যেক ভাইরাল ব্যক্তি কিন্তু ইনফ্লুয়েন্সার না। তো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কি হতে চাচ্ছেন। যে আমি হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি মানুষদেরকে রাইট ডিরেকশনে ডিরেক্ট করতে পারবো, দেন আমার উচিত আমি ইনফ্লুয়েন্সারটাতে মানে পারসিউ করা, ট্রাই করা যে হ্যাঁ ঠিক আছে আমি করতে পারছি। সো ওইটা আগে ডিসাইড করতে হবে। তারপরে যদি আপনি কন্টিনিউ করতে চান, আপনাকে নিজে থেকেই আপনি যেটা নিজস্ব এভরিডে লাইফে আপনি যেটা ইউজ করছেন, একটা মেয়ে হিসেবে আমি প্রতিদিন জামা পরছি, আমি প্রতিদিন মেকআপ করছি, প্রতিদিন বাইরে খেতে যাচ্ছি বা হোয়াট এভার ইট ইজ, আপনি আপনার দৈনন্দিন দিনগুলো আপনি একটু একটু করে শেয়ার করা শুরু করলেন। তা আপনার উপস্থাপনের উপরে, আপনি একটু আগে বলছিলেন আমাদের ব্রেকের মধ্যে যে অ্যাস্থেটিক যে ব্যাপারটা, ইনফ্লুয়েন্সার হতে হলে আপনাকে অ্যাস্থেটিক্যালি আপনাকে মানে প্রেজেন্ট করতেই হবে অবশ্যই, দেয়ার ইজ নো আদার ওয়ে। হ্যাঁ, তাহলে তো আমার ইন্টারেস্ট আসবে না, আমি একটু দেখি। হ্যাঁ, তাই না? এক্স্যাক্টলি। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে প্রেজেন্টেশনের ব্যাপারটা আপনি কতখানি করতে পারছেন, এবং সেটা শুধু আপনাকে শাড়ি কাপড় জামা কাপড় সুন্দর করে পরলাম তা না, আপনাকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সুন্দর করে বলাটাও অনেক জরুরি। তো হ্যাঁ, অনেকে হয়তো অনেক কারণে ভাইরাল হয়ে যাচ্ছে, বাট দ্যার ইজ আ টাইম পিরিয়ড ফর দ্যাট অ্যাজ ওয়েল। হ্যাঁ, আপনি সাস্টেইন করতে পারছেন না, হয়তো আপনি 1 বছর করবেন 2 বছর করবেন, কিন্তু আপনার ভিতরে কিছু নাই। বাট ইনফ্লুয়েন্সার হতে হলে আপনাকে ব্র্যান্ডকে যদি আপনি অ্যাট্রাক্টেড করতে চান, যে একটা ব্র্যান্ড আপনাকে কেন নক করবে, শুধুমাত্র আপনি যে বলেন ও হ্যাঁ আমি এটা ইউজ করছি এটা তুমি কিনো, হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড ওটা চায় না। কারণ প্রত্যেকটা ব্র্যান্ড দে স্পেন্ড আ লট অফ মানি ফর ব্র্যান্ডিং, এবং একটা মানে ভ্যালু ক্রিয়েট করে, প্রত্যেকটা ব্র্যান্ড নিজস্ব একটা ভ্যালু থাকে। সো তারা চায় যে আমার জিনিসটা উপস্থাপন ওই মানুষটাই করুক যে সুন্দরভাবে করতে পারছে। তো ভাইরাল যেমন আমার জানা মতো অনেকেই আছে, তারা কিন্তু চাইলেই কিছু কিছু স্পেসিফিক ব্র্যান্ড আছে, তারা কখনোই তাদেরকে অ্যাপ্রোচ করবে না। আবার ইনফ্লুয়েন্সার অনেক অল্প সংখ্যক নাম্বার নিয়ে, 2000 ফলোয়ার্স নিয়ে, 5000 ফলোয়ার্স নিয়ে তারা কিন্তু ওই সমস্ত ব্র্যান্ডকে অ্যাট্রাক্ট করে ফেলছে, ব্র্যান্ড নিজে থেকেই যোগাযোগ করছে। সো ওই জিনিসটা আগে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি কি ভাইরাল হতে চাই, না আমি আসলে সত্যিকার অর্থে একটি মানুষকে জানাতে চাচ্ছি যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট প্রোডাক্ট ফর ইউ। একদম, তার মানে একটু অ্যাস্থেটিক হয়ে প্রপার ওয়েতে একদম নলেজ নিয়ে তাহলে কোনো কিছু বললে, উপস্থাপন করলে ওটাতেই সে ভাইরালের কথা বাদ যদি দিতে পারে, হ্যাঁ অন্য কারো ভালো হচ্ছে এটা চিন্তা করেই কিছু করতে পারে, তাহলে সে প্রপার ওয়েতে যাচ্ছে। সরি আমি আরেকটু ইন্টারাপ্ট করছি, ইটস আ ফুল টাইম জব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেকে মনে করে যে এই ফ্রি প্রোডাক্ট পাচ্ছি, যে ক্যামেরার সামনে বলছে এটা সেটা, ইটস আ ভেরি ইজি জব। না না, এটা অনেক টাফ, সিরিয়াসলি দিস ইজ সো টাফ। মানে চিন্তা করতে হয় কিভাবে একটা শাড়িকে আমি প্রেজেন্ট করব, এটা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে। তারপরে এটার পরে আরেকটা আছে, একদিনে হয়তো 3-4টা ব্র্যান্ড প্রমোট করতে হচ্ছে। সো ইটস রিয়েলি ভেরি টাফ। যেমন আমার 10 বছরের একটা মেয়ে আছে,
সো স্কুলে যাওয়া আনা এভরিথিং আমার নিজস্ব একটি বিজনেস আছে। সো ওইটা করার পরে আমাকে আলাদা করে টাইম বের করতে হয়, এবং আমি যখন কাজ হিসেবে নিচ্ছি আপনার ডেডিকেশনটা ওরকমভাবেই থাকতে হবে, বিকজ দে আর পেইং ইউ। একদম একদম। আমরা কথা বলতে বলতে আজকে মানে এত কিছু শুনছি, আমার খুব ভালো লাগছে। একদম শেষের দিকেই আছি, আমি সবার সাথে হয়তো কথা বলতে পারবো না আজকে। সো আমি একটু চলে যাই ছোট্ট করে নার্গিস আপার কাছে। নার্গিস আপা, ছোট্ট করে বলেন চাকরির বাজার কেমন, গরম নাকি ঠান্ডা? চাকরির বাজার খুবই ভালো, তবে হচ্ছে হয় যে আমি কোন জায়গাটাতে আছি, কারণ চাকরিটা আমি যে সাবজেক্টে পড়ছি দেখা যাচ্ছে যে চট করে পাওয়া হয়ে যায়, আবার দেখা যাচ্ছে যে সাবজেক্টে আমি পড়ছি না, আমি অন্য সাবজেক্টে বা অন্য জায়গাতে, যেমন যে আমি পড়তেছি হচ্ছে মেডিকেল, কিন্তু আমি মেডিকেলে না করে আমি কিন্তু অটোমেটিক ব্যাংকার হয়ে চলে যাচ্ছি। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু একটা কাজ করতেছে, কিন্তু এখানে তার কি হলো স্কিল গুলো দেখানো যাচ্ছে না। আবার দেখা যাচ্ছে এইভাবে দেখা যাচ্ছে যে চাকরি বাজার যে ধরতে পারে তার জন্য ভালো, আর যে ধরতে পারছে না তার জন্য তো ধরুন অনেক দিন পিছা যাচ্ছে। তবে একদম থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। মমি আপা, আপনার কাছ থেকে একটু শুনি, শুধু ছোট্ট করে বলবেন চাকরির বাজার গরম নাকি ঠান্ডা? ধন্যবাদ আপু, অনেকদিন পরে দেখলাম আপু। হ্যাঁ হ্যালো আপু, যাই হোক আমি ছোট্ট করে এটুকু বলবো যে চাকরির বাজার সবসময় সোনার হরিণ এবং মন্দা, কারণ আমরা যেভাবেই পারি আমি নিজেকে বলবো যে আমি মাস্টার্স করার পর আপু 3 বছর টিচিং প্রফেশনে ছিলাম, তারপর এখন 15 বছর ধরে উদ্যোক্তা লাইফে আছি। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। আমার মনে হয় সবাই কেউ যদি চাকরি না করতে চান, যার যার নিজ নিজ উদ্যোগে বিজনেস করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। শানু আপা, শুধু একটাই উত্তর দিবেন, হ্যাঁ, লম্বা কথা বলবেন না, শেষ মুহূর্তে আছি। চাকরির বাজার গরম না ঠান্ডা? শুনছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম আপা আপনার কাছ থেকে একদম ছোট্ট করে শুনতে চাই, এখানে এসে আছি কেমন লেগেছে? খুবই ভালো লাগছে, এবং আমি একটা কথা বলতে চাই, চাকরি বাজার গরম না ঠান্ডা, এটা অলওয়েজ কম্পিটিশন থাকবেই। আমি মনে করি ভালো আমার দৃষ্টিতে, কারণ এখন অল্টারনেটিভ অনেক কিছু আসছে, এবং ওই যে আমার যেখানে প্রয়োজন আমাকে সেখানে যেতে হবে। আমি এক সাবজেক্ট করছি, আরেক সাবজেক্টে চলে যাচ্ছি, পাশাপাশি এক্সট্রা কারিকুলাম যেটা আমি করেছি, এইটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এক্সট্রা কারিকুলাম করতেই হবে। তুমি স্টুডেন্ট পাস করলা দ্বারা, আমি আমার স্টুডেন্টকে বলি, আমি কিন্তু পেজে দিয়ে দিই, আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্সে জয়েন করেছি, সেগুলা দিয়ে। আচ্ছা, আমরা একদম শেষ মুহূর্তে আছি, শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার করে আড্ডা দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি, চাকরির বাজার আসলে ঠান্ডা গরম সবভাবেই কিন্তু এখন আছে। সো চাকরি করতে হলে আপনাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও জানতে হবে, সো অলরাউন্ডার হতে হয়। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।